চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। মন্ত্রিসভার উপর তদন্তে স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টেও ওএমআর নিয়ে প্রশ্ন তুলল সিবিআই। মেনটেন না হয়, যেমন ধরুন রেশিও মেনটেনের কথা বলা আছে ইন্টারভিউ লিস্টে, সে যদি ধরুন ওএমআর শিটের ম্যানিপুলেশন থাকে, অর্থাৎ ওএমআর শিটের মার্কসে যদি এনহান্স করা হয়, খুব স্বাভাবিকভাবে সেখানে রেশিও ভায়োলেট হয়ে যাবে। রেশিও ভায়োলেট হয়ে গেলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না, রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে ক্যাটাগরাইজেশন মেনটেন হবে না, ফলে যে নিয়োগের যে আইন, সেই আইন ভঙ্গ হয়ে যাবে। নিয়োগের আইন যদি ভঙ্গ হয়ে যায়, খুব স্বাভাবিকভাবে সেই নিয়োগ প্রক্রিয়া রাখা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে যে কে জেনুইনলি পেতে পারত ওই নিয়োগের আইনের পরিপ্রেক্ষিতে এবং কে জেনুইনলি পেতে পারতো না, সেটা একেবারে সেপারেট করা যায় না। তার কারণ ফলে কী হবে, জোন অফ কনসিডারেশন, ধরুন ইন্টারভিউ লিস্টের সাপেক্ষে কে ইন্টারভিউ ডাক পেতে পারতো, কে ডাক পেতে পারতো না, সেটাই তো একেবারে সেটাই তো ঠিক করা যাবে না, কারণ জোন অফ কনসিডারেশনটাই তো অল্টার হয়ে যাবে। ফলে সেক্ষেত্রে জোন অফ কনসিডারেশন যদি অল্টার হয়ে যায়, তাহলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না, সেখানে রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে ক্যাটাগরাইজেশন মেনটেন হবে না, ফলে খুব স্বাভাবিকভাবে এই নিয়োগ প্রক্রিয়াটি পুরোপুরি সেটাই একেবারে অবিমিশ্রিত একটি নিয়োগ প্রক্রিয়া হয়ে যাবে, এবং সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট, কে যোগ্য কে অযোগ্য, এটা একেবারেই কোনোভাবেই সেপারেট করা সম্ভব হবে না। একেবারেই দেখুন, কারণ এসএসসি নিজেই স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়ে বলেছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়া এত, এই নিয়োগ প্রক্রিয়া এত, এই নিয়োগ প্রক্রিয়া এত, সেখানে একেবারে নির্দিষ্টভাবে যে এই নিয়োগ প্রক্রিয়ায় নির্দিষ্টভাবে এত পার্সেন্টেজ ইরেগুলারিটিস আছে, ওএমআর শিট ইস্যুতে এত পার্সেন্টেজ সেখানে ম্যানিপুলেশন আছে, এর বাইরেও আরও তথ্য দিতে বলেছিলেন। যেমন ওরা যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়েছিল, সেই স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখিয়ে আমরা পরবর্তীতে তথ্য দিয়ে দেখেছি এই ডাটার বাইরে আরও অনেক অনেক অযোগ্য প্রার্থী আছেন। শুধু তাই নয়, যেমন ধরুন এক্সেস ক্যান্ডিডেট, তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, অর্থাৎ যত ভ্যাকেন্সি তার থেকে বেশি লোকজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, সেই ইস্যু তো কখনোই অ্যাড্রেস হয়নি। আমরা তথ্য দেওয়ার পরে সেটা আদালতের নজরে এসছে। শহীদ মিনার থেকে এবং সুদীপ্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই যাব সুদীপ্তদার কাছে। দেখো, মূলত দুটো বিষয় এখানে উল্লেখযোগ্য। একটা হচ্ছে অন্তর্বর্তী স্থগিতাদেশ, আর একটা হচ্ছে যোগ্য অযোগ্য প্রার্থীদের সেগ্রিগেট করা বা সেখান থেকে বাছাই করা কারা যোগ্য। এই দুটি বিষয় নিয়েই কিন্তু প্রশ্ন উঠল। যদিও কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ এই সিবিআই তদন্ত বা হাইকোর্টের নির্দেশে দিলেন না। সরকার তাদের পাশে রয়েছে, আর শকুনের রাজনীতি করছে বিরোধীরা। বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ এই বিষয়টা আমি আবার বলছি, সংশ্লিষ্ট বিভাগগুলি, দফতর এবং সংস্থা তারা রয়েছেন, তাদের আইনজীবীরা রয়েছেন, প্রশাসনিক বিষয় আদালতের কোনো প্রশ্ন থাকলে তারা তার উত্তর দিয়েছেন বা তাদের উত্তর দেবেন। এই বিষয়ে দলের তরফ থেকে এই মুহূর্তে কিছু বলবো না। আমরা পরিষ্কার একটা কথা বলি, যারা যোগ্য, যারা চাকরি পেয়েছেন, যারা চাকরি করছিলেন, আমরা পুরো দস্তুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে রয়েছেন। যারা চাকরি করছেন এখন সেই জায়গায় দাঁড়িয়ে তারাও নিশ্চিতভাবে চান যে তারা যোগ্য, তারা চাকরি করছেন, সেই চাকরিটা বহাল থাকুক। কিন্তু ঘোলা জলে মাছ ধরতে, আমি আবার বলছি, দ্বিচারিতা করছেন বিরোধী দলের একটা বড় অংশ। তাদের কোনো আইনজীবী যারা চাকরি করছেন তাদের বলা হচ্ছে আমরা চাই চাকরি থাকুক, আমরা চাই যোগ্যরা চাকরি করুন। আবার আদালতে গিয়ে বলা হচ্ছে গোটা প্যানেলটা বাতিল করে দেয়া হোক। যদি কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকে, তদন্ত প্রয়োজন হয়, যদি 5,000 জনের বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে আরও 20,000 জনকে কেন একই বন্ধনী যুক্ত করে তাদের চাকরি যাতে না হয় সেই ব্যবস্থা করা হবে। এই ব্যাপারে আমাদের তীব্র মতপার্থক্য থাকছে। আমরা আবার বলেছি যে কেউ কোনো জায়গায় অন্যায় করেছেন, ভুল করেছেন, তাদের শাস্তি হোক, কিন্তু সেই শাস্তি নিয়ে রাজনীতি করতে গিয়ে বাকি যারা যোগ্য চাকরি করছেন অথবা যারা প্যানেলে রয়েছেন কর্মপ্রার্থী, তাদের স্বপ্ন ভঙ্গ করে দিয়ে বিরোধীরা যে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন, সেটা কোনো অবস্থায় সমর্থন করা যায় না। যে তারা এই মুহূর্তেই আইনের থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন না, অর্থাৎ হাইকোর্টে যে প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল তারপরে তাদের চাকরি গিয়েছে, তাদের অনেকেই তাদেরকে পুরানো বেতন ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তারা মনে করেন না যে প্যানেল বাতিল হয়েছে সেই প্যানেলের প্রত্যেকেই অযোগ্য। এবং তার কারণ স্বরূপ তুমি দেখছে কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে তারা জানালেন যে 17টি পয়েন্টের কথা উল্লেখ করা হয়েছে সেই পয়েন্টের মধ্যে সমস্তটি কিন্তু তাদের ক্ষেত্রে খাটে না। এবং তারা বলছেন
যে একেবারে ফর্ম ফিল আপ থেকে পার্সোনালিটি টেস্ট পর্যন্ত চাকরি পাওয়ার মুহূর্ত পর্যন্ত তাদের কিন্তু একাধিকবার নথি প্রকাশের ঘটনা ঘটেছে এবং তাদের সেই নথি সংরক্ষিত রয়েছে একদিকে কমিশনের কাছেও, অন্যদিকে তাদের কাছেও। যে কোনো মুহূর্তে সেই নথির যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তারা সেই নথি তুলে ধরতে প্রস্তুত রয়েছেন। কিন্তু যাদেরকে অযোগ্য মনে করা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অবিচার হয়েছে, এই বিষয়টি তারা বারবার জানাচ্ছেন। আমি এই মুহূর্তে একটি ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে শহীদ মিনারের এই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 যে প্যানেল, সেই প্যানেলভুক্তরা তারা এখন নিজেদের মধ্যে আলোচনা করছেন। কিছুক্ষণ আগে তারা সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং তারা জানিয়েছিলেন যে বিকাল 5:30টায় শুনানির পরে তারা তাদের পদক্ষেপ ঘোষণা করবেন। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে আজকে সেই শুনানি কিন্তু দীর্ঘায়িত হলো, অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু সেই শুনানির দিন ধার্য করা হয়েছে। এখনো তারা বলছেন তারা আইনের প্রতি তাদের বিশ্বাস রয়েছে। ইতিমধ্যেই একটি স্পেশাল লিভ পিটিশন তারা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। যেভাবে তাদের বক্তব্য যে বিভিন্ন ক্ষেত্রেই যারা আইনজীবীরা তাদের এই দুর্নীতির পক্ষে সওয়াল করেছিলেন, অর্থাৎ নিয়োগ দুর্নীতি এবং তারপরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় তাদের চাকরি বাতিল হওয়া, পুরো প্যানেল বাতিল হওয়া, সেক্ষেত্রে কিন্তু আইনজীবীদের বক্তব্যের নেপথ্যে তাদের দেওয়া তথ্যের বিষয় নিয়ে কিন্তু তাদের রাজনৈতিক অনেকের লাভ রয়েছে। অর্থাৎ সরাসরি আইনজীবীদের প্রতিও তাদের যে ক্ষোভ সেটা তারা ব্যক্ত করছেন।